বিকেল ফুরিয়ে সন্ধ্যা নেমেছে গ্রামের বুকে। সকালে ওঠা কাক ফিরে যাচ্ছে কা কা করে নিজের বাসায়। হাতে গোনা 5 গ্রামের মোড়ে একটি চায়ের দোকান আছে, বেশ পুরনো, কিন্তু আড্ডার আসরে দোকানের ভেতরটা নূতনত্বে ভরে ওঠে, যেন সদ্য তৈরি হওয়া নতুন দোকান। সাথে পশ্চিম আকাশের শেষ রক্তিমাটুকুও মিলিয়ে গিয়েছে, আর অন্ধকার চলাচল গ্রাস করছে ধীরে ধীরে। সেই সময়ে চায়ের দোকানের বেঞ্চে বসেছিল 2 গ্রামবাসী, ধীরেন আর বিশ্বনাথ। দিনের শেষে গরম চায়ে চুমুক দিতে দিতে তারা গল্পে মত্ত, কিন্তু ধীরেনের চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক, যা তার কথায় বারবার ফুটে উঠছিল। সেই আতঙ্ক হলো গ্রামের রাখাল কার্তিকের দেখা রহস্যময়ী তরুণী। মেঠো পথের বাঁকে থাকা সেই বটগাছ এখন গ্রামবাসীদের কাছে এক ভয়ের প্রতীক। বিশ্বনাথ, রাখাল কার্তিককে তো জানিস, সে মিথ্যে বলার লোক নয়। কাল রাতে বটগাছের নিচে সে নাকি এক তরুণীকে দাঁড়িয়ে কাঁদতে দেখেছে। আমাকে কথা বলা মুহূর্তেও কার্তিক ভয়ে কাঁপছিল। লোকটার মুখ দেখার মতো, এমনকি রাতে জ্বর চলে এসেছে। আরে কি যে বলিস, বড্ড হাসি পায়। রাখাল কার্তিক তো এমনিতেই একটু ভীতু স্বভাবের, রাতের অন্ধকারের ছায়া দেখলেই ভয় পায়। আজ তুইও এসব বিশ্বাস করছিস নাকি? আরে ওসব মন গড়া গল্প, বুঝলি? আরে না, সে নাকি প্রায়ই দেখে তরুণীর পরনে সাদা শাড়ি, মুখটা চুলে ঢাকা। সে তরুণী নাকি বটতলায় নীরবে দাঁড়িয়ে শুধু কাঁদে। এই ঘটনা শোনার পর আমারও মনেও ভয়ের খটকা বাজতে শুরু করে রে। আরে তোমাদের যত কুসংস্কার! বটগাছটা তো এমনিতেই পুরনো, ওই রাতের বেলা গাছের ডালপালা নড়লে একটু ভয় ভয় করে। ওইসব মনের ভুল। এখন যা, একটু গিয়ে ঘুমা, সব ঠিক হয়ে যাবে। আর গ্রামের মানুষের কথা হচ্ছে তিল থেকে তাল বানানো, যত সব। না রে, তুই কি করে বুঝবি? কার্তিক বলছে তরুণীর কান্নার শব্দ নাকি নদীর পার পর্যন্ত স্পষ্ট শোনা যায়। এ কোনো সাধারণ ঘটনা নয়। তুই বিশ্বাস না করলে না কর, কিন্তু আমি করেছি। হ্যাঁ, চল চল চল, এখন আর গল্প না বাড়িয়ে আমরা সবাই ঘরে যাই। আর রাতের বেলা তো ওই বটতলার পাশ দিয়ে যেতেই হবে, তখন না হয় তোরা ভূত দেখিস। কিরে বেটা ভীতু ধীরেন! কথার ভঙ্গিতে বিশ্বনাথের অবিশ্বাস আর ধীরেনের আতঙ্ক, এই দুইয়ের মাঝে বটতলার রহস্য যেন ঘনীভূত হয়। গ্রামের মেঠো পথে ব্যস্ত হয়ে পা বাড়িয়ে তারা সেই অলৌকিক আতঙ্কের নীরব সাক্ষী হয়ে রইল। সন্ধ্যা তখন গভীর রাতে মিশে যেতে চাইছে, আর বাতাসের প্রতিটি বয়ে যাওয়া হাওয়া যেন ইঙ্গিত দিচ্ছে সেই অশরীরী উপস্থিতির। এই রহস্যই যেন কেড়ে নিয়েছে গ্রামের সকল শান্তি। প্রশ্নচিহ্ন থাকলেও উত্তর খুঁজে পাওয়া যেন বড্ড দায়। রাত তখন বেশ গভীর, অত আর বাজবে, হয়তো ঘড়ির কাঁটা পড়েছে রাত 12টায়। আকাশ নিঝুম, আর থালার মতো চাঁদের আবছা আলোয় ধূসর দেখাচ্ছিল মেঠো পথ। পেছনে তাকাতেই যেন পাড়ি দিয়ে আসা পথটা অন্ধকারে ঢেকে যায়। গ্রামের সেই জঙ্গলের পথ ধরেই হেঁটে যাচ্ছিলেন কমলাকান্ত এবং প্রবীণ সুরেশ ঠাকুর। সুরেশ ঠাকুর গ্রামের প্রবীণতম মানুষ, যার স্মৃতিতে এই গ্রামের বহু পুরনো ইতিহাস, বহু না বলা কাহিনী জমা। তাঁর অভিজ্ঞতার ঝুলি থেকে বেরিয়ে আসতে চাইছে অতীতের যেন সব চাপা পড়ে যাওয়া সত্য। তাদের আলোচনার বিষয় ছিল বটতলার সেই রহস্যময়ী তরুণী, যার গুনগুন করা কান্না রাতের বাতাসে ভেসে বেড়ায়। ঠাকুর মশাই, বটতলায় নাকি রাতে এক তরুণীকে দেখা যায়। ধীরেন বলছিল, এটা কি শুধুই গাঁয়ের গুজব, নাকি এর পেছনে কোনো সত্য আছে? আমার কেমন যেন ভয় করছে। সত্যিটা আসলে কি? কত বছর আগের কথা, আমার বেশ মনে আছে, যেন গতকালকের ঘটনা। গ্রামের সেই করুণ ইতিহাস বলার নয় বাবা, আজও বুকটা কেঁপে ওঠে। শুভ্রা,
কে এই তরুণী? তার সঙ্গে বটতলার কি সম্পর্ক? আর কেনই বা সে এখনো এখানেই ফেরে? ওই তরুণীটি হলো শুভ্রা। তাকে বছরখানেক আগে এই গ্রামেই এক জঘন্য অন্যায় বিচারের শিকার হয়ে আত্মহত্যা করতে হয়েছিল। সে ছিল খুব নিরীহ শান্ত স্বভাবের মেয়ে, একেবারে ফুলের মতো। চোখে ছিল অদ্ভুত মায়া, যার দিকে অপলক চেয়ে থাকতে ইচ্ছে করে। শুনতেই সুন্দর লাগছে, বাস্তবে দেখতে হয়তো রাজার কন্যার মতো রূপ হবে। কিন্তু আত্মহত্যা কেন করেছে? কি এমন ঘটেছিল তার জীবনে? এত সরল মেয়ে কেন এমন মর্মান্তিক কাজ করলো? গ্রামের প্রভাবশালী মহাজন অম্বুজের বাড়িতে সে কাজ করত। রূপের বড়াই তার মধ্যে একেবারেই নেই, ছিল কেবল দুমুঠো খাবার খাওয়ার তাগিদ। গরিবের সন্তান বলে কথা, যাকে বলে গোবরে পদ্ম ফুল। কিন্তু চুরির এক মিথ্যা অপবাদ তার উপর চাপানো হয়। সেই অপমান, সেই কলঙ্ক সহ্য করতে না পেরেই সে বটতলার কাছেই তার জীবন শেষ করে। তাকে বাঁচানোর কেউ ছিল না। সেই কারণেই কি এখনো কাঁদে? তার আত্মা কি এখনো মুক্তি পায়নি? সে কি প্রতিশোধ নিতে চায়, যারা তাকে মিথ্যে অপবাদ দিয়েছিল? মুক্তি পাবে কিভাবে? তার উপর যে ঘোর অন্যায় করা হয়েছিল, সেই পাপ তো আজও এই গ্রামের আকাশে, বাতাসে, মাটিতে মিশে আছে। যতক্ষণ না সেই পাপের ফল ভোগ হবে, সে শান্তি পাবে না। সে প্রতিশোধ নিতেই ফিরে এসেছে। সুরেশ ঠাকুরের প্রবীণ কণ্ঠে শুভ্রার করুণ কাহিনী যেন জীবন্ত হয়ে ওঠে। বটতলার রহস্য এখন কেবল আতঙ্ক নয়, তা এক গভীর অন্যায় অবিচারের ইতিহাস। কমলাকান্ত ভয়ে চুপ করে গেলেন। তিনি বুঝতে পারলেন, যতক্ষণ না সেই অন্যায় বিচারকের শাস্তি হবে, শুভ্রার আত্মা ততদিন শান্তি পাবে না। সেই আত্মা তার ন্যায় প্রতিষ্ঠার জন্য যেন লিখতে এসেছে এই গ্রামের এক নতুন কাহিনী, যার প্রতিশোধ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত গ্রামের মুক্তির পথ দেখা নিছক বোকামি। সময় তখন 4টে বা 5টা হবে, যেখানে গ্রামের 8-10 জনের মতো মাটির ঘরের ভেতরে বসতি 2 গ্রামবাসীর। রাত পেরিয়ে ভোর নামার পর কৃষক পরেশ আর তার স্ত্রী কাকলি ঘরের চারপাশে ভূত প্রেতের ঘটনা ঘটলেও তাদের মনোযোগ ছিল কেবল নিত্যদিনের সংসারের টানাপোড়েনে। বাইরে ঘন কুয়াশা, এখনো অন্ধকার। সেই অন্ধকার কুয়াশা হয়তো নেমে আসা রহস্যের প্রতীক, কিন্তু ঘরের ভেতরে তাদের দুশ্চিন্তার আলো। তাদের কাছে অশরীরী ভয়ের চেয়ে জীবনের কঠিন বাস্তবতা আর অভাবের কষ্টই ছিল বেশি বাস্তব। দারিদ্র্যের চাপ ম্লান করে দিয়েছিল সব ভয়কে। তারা কষছিল জীবনের হিসেব। ঘরে আর চাল তো বেশি নেই গো, কালকে কি হাটে যাবে? কি যে হবে আমাদের, এবার তো ফসলও ভালো হয়নি। ছেলে মেয়েদের মুখে যে কি দেব? আগে তো তাও দুবেলা অন্ন জুটত, এখন তো তাও হাতছাড়া হলো। যাব, কিন্তু মহাজনের ধার তো শোধ হয়নি, আর মহাজন তো খুব কড়া। এবার সুদের টাকা না দিলে হয়তো ভিটেটা ছাড়তে হবে, মাথা গোজার ঠাঁই থাকবে না। এই গ্রামে শুধু অভাব আর কষ্ট, চারিদিকে যে এত ভূতের গল্প শুনি, আমাদের সেসব নিয়ে ভাবার সময় নেই। পেটের দায় যে ভূতের ভয়ের চেয়েও ভয়ঙ্কর। রাতে ঘুম আসে না, ভয় নয়, দুশ্চিন্তায়। ঠিকই বলেছ, শুনেছি বটতলায় কার আত্মা যেন প্রতি রাতে কাঁদে। আর এদিকে তো আমাদের প্রতি রাতে পেটের জ্বালায় কাঁদতে হয়। আমাদের দিকে কোনো দেবতা বা অশ্বরীরই ফিরেও তাকায় না। কাজ না করলে সংসার চলবে না। এসব ভূত প্রেত আমাদের মতো গরিবের জীবনে আসে না গো, আমাদের মতো গরিবের জীবনে আসে না। আমাদের জীবনে অভাবই আসল, যা আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে প্রতি মুহূর্তে। পরশ আর কাকলির এই গভীর আলাপচারিতা গ্রামের সাধারণ মানুষের জীবনের কঠিন বাস্তবতাকে
নির্মমভাবে তুলে ধরল, যেখানে শুভ্রার মতো ভূতের ভয় নয়, বরং নিত্যদিনের অভাব আর সংসার চালানোর দুশ্চিন্তা ছিল মুখ্য। তাদের জীবনের এই কঠিন সত্য যেন কোনো করুণ কাহিনীর চেয়ে বেশি মর্মান্তিক, কারণ তাদের লড়াইটা ছিল বাস্তবের বিরুদ্ধে। অন্ন না জুটলে এমন কত গরিব মানুষের পেট যে পড়ে সেটা একমাত্র খোদাই জানেন। গ্রামের সময় তখন মধ্যরাত, প্রকৃতির বুক জুড়ে নেমে এসেছে এক হিম শীতল নীরবতা। চারিদিকে ছেয়ে আছে কেবল রহস্য আর চাপা ভয়। গ্রামের মেঠো পথ শুনশান। সেই মেঠো পথের বাঁক ধরে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছিল বিমল, যেন কোনো অদৃশ্য তারা এগিয়ে নিয়ে যাচ্ছিল তাকে। তার চোখে মুখে এক চাপা উদ্বেগ, অস্থিরতা মনে হচ্ছিল। সে লুকিয়ে রেখেছে যেন কোনো গোপন কথা। গাছগাছালি ডালপালা যেন তাকিয়ে আছে তার দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে। খুব রাত হয়ে গিয়েছে, বাড়ি ফিরতে হবে। এমনিতেই লোকমুখে শোনা যায় এই জায়গাটা নাকি সুবিধার নয়। বট গাছের কাছে আসতেই তার পা যেন মাটিতে গেঁথে গেল। হৃৎস্পন্দন দ্রুত হতে শুরু হলো। ভয়ে যেন হৃদয় কুঁচকে গেল। তার চোখ যায় বটতলায়। সেখানে সাদা শাড়িতে দাঁড়িয়ে আছে এক তরুণী, যাকে দেখে তার মনের সন্দেহের সুতো এক নিমেষেই ছিঁড়ে গেল। এবার আর কেউ নন, বছরখানেক আগে গত হওয়া শুভ্রা। তার চোখে ছিল তীব্র অভিযোগের আগুন আর প্রতিশোধের এক শীতল অঙ্গীকার। তার ভেজা চুল আর নিথর চাহনি দেখে বিমলের হৃৎপিণ্ড যেন থেমে গেল। শুভ্রার উপস্থিতি ছিল তীব্র, অলৌকিক এবং ভয়ঙ্কর। কিছুক্ষণ ভয়ে থমকে দাঁড়িয়ে কণ্ঠটাকে গলার খাদে নামিয়ে আতঙ্কে শুভ্রার দিকে প্রায় প্রশ্ন ছুঁড়ে দিল বিমল। কে কে শুভ্রা? না, তুমি তুমি এখানে কেন? তুমি তো মরে গিয়েছো। না না, এটা যে অসম্ভব। আমি ফিরে এসেছি বিমল, মৃত্যুর ওপার থেকেও আমি ফিরে এসেছি। আমাকে মিথ্যে অপবাদ দিয়ে বিনা দোষে মেরে ফেলা হয়েছিল। তুই তো সব জানিস, তুই জানিস যে আমি নির্দোষ ছিলাম। আমি আমি কিচ্ছু জানি না। আমি আমি নিরীহ মানুষ। আমায় এসবের মধ্যে টেনে এনো না। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও শুভ্রা, দোহাই তোমায়। তুই জানিস অলংকার চুরির আসল সত্য তুই নিজের চোখে দেখেছিলি। কেন তুই সেদিন চুপ ছিলি? কেন মুখ খুলিসনি? না না, আমি আমি বলতে পারবো না। বললে আমার আর রেহাই থাকবে না। ওরা আমাকে মেরে ফেলবে। আমার জীবন বিপন্ন হয়ে যাবে। তোকে বলতেই হবে, সব সত্যি তুই বল, নয়তো এই বট গাছের নিচে তোরও মুক্তি হবে না, আমার আত্মা মুক্তি পাবে না, যতক্ষণ না তুই মুখ খুলে আসল সত্যিটা বলবি। শুভ্রার আত্মার ভয়ালো হুমকি আর সেই অলৌকিক শীতল উপস্থিতি বিমলের কাছে অসহনীয় যন্ত্রণা নিয়ে এলো। সহ্য করতে না পেরে বিমল তীব্র আতঙ্কে চিৎকার করে সেখানেই মাটিতে লুটিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। শুভ্রার উদ্দেশ্য ছিল স্পষ্ট, বিমলের মুখ দিয়ে চুরির আসল সত্য প্রকাশ করানো, যা তার আত্মাকে মুক্তি দেবে। সেই মধ্যরাতে গ্রামের পথের বাঁকে বট গাছের নিচে এক ভয়াবহ সত্য চাপা পড়ে রইল, যা হয়তো দ্রুতই উন্মোচিত হবে। রাত তখন গভীর, চারিপাশে ঝিঝির ডাক। গ্রামের খেটে খাওয়া লোকজনগুলো তখন একে একে বাড়িতে বিশ্রামে শায়িত। এমন সময় জেগে উঠানের চৌকিতে বসেছিল অজিত ও ভবেশ। ওরা কিছুক্ষণ আগেই খবর শুনেছে বটতলার কাছে বিমলের জ্ঞান হারানোর। তাদের আলোচনা চলছে সেই রহস্যময়ী শুভ্রাকে নিয়ে, যাকে ঘিরে এত আতঙ্ক গ্রামের আকাশে বাতাসে। ভবেশের চোখে মুখে ছিল এক অজানা ভয়, কিন্তু গুরুত্বপূর্ণ সত্যের চাপ। বাতাস ছিল ভারী,
যেন চারপাশে লুকিয়ে থাকা গোপন কথাগুলো ছটফট করছে বেরিয়ে আসার জন্য। শুভ্রা ছিল এই গ্রামেরই মেয়ে, কিন্তু কী কারণে মারা গেল কেউ স্পষ্টভাবে জানে না। শুধু শুনি আত্মহত্যা করেছে। বিমলের জ্ঞান হারানোর সঙ্গে সঙ্গে এর কি কোনো সম্পর্ক আছে বলে তোমার মনে হয়? না রে অজিত, আমি সেদিন নরেন্দার মুখে এক ভয়ঙ্কর কথা শুনলাম। শুভ্রাকে আত্মহত্যা করতে হয়নি, তাকে খুন করা হয়েছিল। নরেন্দা সব জানতেন। খুন কি করেছিল? আর নরেন্দা কেন এত বছর ধরে এই জঘন্য সত্যটা গোপনে রেখেছিলেন? শুভ্রা ধনী মহাজন অম্বুজের বাড়িতে কাজ করত। অম্বুজের বাড়িতে এক রাতে মূল্যবান অলংকার চুরি হলে অম্বুজ সেই চুরির অপবাদ শুভ্রার ওপর চাপান। মিথ্যা অপবাদ। আর এর ফলস্বরূপ এক নিরীহ অসহায় মেয়ের জীবন চলে গেল। এ কেমন অবিচার! এটা তো ঢের অন্যায়। শুধু তাই নয়, নিজের সম্মান বাঁচাতে এবং প্রমাণ জোগাড় করতে না পারায় মহাজন নিজেই মেয়েটিকে ধরে নিয়ে গিয়ে শিমুল গাছের নিচে পুঁতে দেয়। শুভ্রা খুন হয়েছিল, আত্মহত্যা নয়। এই হলো আসল সত্য। আয় ভগবান, এত বড় অন্যায়! সেই কারণেই কি শুভ্রার আত্মা শান্তি পায়নি? সে তো ন্যায় চাইবে, মুক্তি চাইবে, এই গ্রামের মানুষের কাছে বিচার চাইবে। এই যে তার প্রাপ্য। নিশ্চয়ই শুভ্রার আত্মা ন্যায় চায়। আর নরেন্দা এই সবই জানতেন, কিন্তু মহাজনের প্রভাবে ভয়ে আর মুখ খোলেননি। তার কাছে জীবনের ভয় ছিল। অজিত আর ভবেশের এই গুরুত্বপূর্ণ আলোচনা শুভ্রার মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচন করল। শুভ্রার মৃত্যু আত্মহত্যা ছিল না, ছিল এক নৃশংস খুন, যা ক্ষমতার জোরে চাপা দেওয়া হয়েছিল বহু বছর আগে। এই সত্য জানার পর তাদের চোখেও যেন সেই মহাজনের প্রতি ঘৃণা জন্মালো। তারা বুঝতে পারল এই অবিচার ও পাপের বিচার হওয়া প্রয়োজন, যা কেবল শুভ্রার অতৃপ্ত আত্মাই এই গ্রামে ফিরে এসে করতে পারে। অনেক বছর পরের রাত, গ্রামের সেই শান্ত উঠানে আবার সভা বসেছে। তবে এবার কোনো আড্ডা বা লোককথা শোনার জন্য নয়, এ যেন এক বিচারের সভা। বিমলের এখন জ্ঞান ফিরেছে। পাশে বসে আছে তার বন্ধু অনির্বাণ আর প্রান্ত। তাদের চোখে মুখে গভীর সিদ্ধান্ত, এক কঠিন সত্য উদ্ঘাটনের দৃঢ়তা। তারা শুভ্রার আত্মার মুক্তির জন্য এখানে বসেছে আজ। বিমলের চোখে ছিল সেই রাতে তীব্র অনুশোচনা। পাপের বোঝা যেন তাকে আর দাঁড়াতে দিচ্ছিল না। পরিবেশ শান্ত হলেও চাপা উত্তেজনায় থমথমে। বিমল, শুম্ভার আত্মা তোমাকে ভয় দেখিয়েছে। তোমাকে সেই রাতে কি বলেছিল? তুমি আর কোনো মিথ্যে লুকিয়ে রেখো না, যা বলবে সব সত্যি বলো। ওকে মুক্তি দাও। কেন তুমি তাকে মিথ্যে অপবাদ দিয়ে মারতে বাধ্য করেছিলে? আমি সব বলবো, আর লুকোতে পারছি না। আমি আসল চোর। কি? তুমি এটা কি বলছো বিমল? মহাজন অম্বুজের অলংকার আমি চুরি করেছি। শুভ্রা সেটা দেখে ফেলেছিল। আমি ভয়ে মহাজনের কাছে গিয়ে মিথ্যে অপবাদ দিই আর বলি শুভ্রা চুরি করেছে। তারপর শুভ্রা প্রমাণ দেখাতে না পারায় মহাজন নিজের সম্মান বাঁচাতে শুভ্রাকে তাহলে শুম্ভ্রাকে তোমার এক মুহূর্তের লোভে আর মিথ্যে অপবাদে খুন করা হলো, আর তুমি এতগুলো বছর ধরে সেই সত্যটা একেবারে চেপেছিলে। তুমি কি জানো তোমার এই জঘন্য পাপের জন্য গ্রামের শান্তি নষ্ট হয়েছে? শুভ্রার আত্মা আমাকে ক্ষমা করেনি। আমি প্রতি রাতে তার ভয়ালো উপস্থিতি টের পেয়েছি। আজ আমি নিজের ভুল স্বীকার করছি। আমি আসল অপরাধী। আমাকে যেন শুভ্রার মতো কষ্ট পেতে হয়।
বিমল তার জীবনের সবচেয়ে বড় ভুল স্বীকার করার সঙ্গে সঙ্গেই যেন উঠানের বাতাসে এক অলৌকিক শান্তি ভরে গেল। সেই রাত থেকে বটতলায় আর শুভ্রার ভূত কিংবা কান্নার শব্দ শোনা যায়নি। গ্রামের সবাই বুঝতে পারল মুক্তি পেয়েছে শুভ্রার আত্মা। আর নরেন, যিনি ভবেশকে সব কথা বলেছিলেন, সে ছিল আসলে বিমলের বাবা। তাই তিনি ছেলের এই ঘোর পাপের কথা সবই জানতেন, কিন্তু সন্তানের ভালোর জন্য এতদিন চুপ ছিলেন নিরুপায় হয়ে। অবশেষে সত্যের জয় হলো, আর নিরপরাধ শুভ্রার আত্মা চির শান্তি পেল। হাজার রাতের কান্নার জল মিশে যায় শান্তির প্রতীকে।